হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে এবং সবাইকে আবারও নতুন আরেকটি ভিডিওতে ওয়েলকাম জানাই স্টাডি ফর জবে। তো তোমরা জানো এই চ্যানেলে তোমাদেরকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু প্রিপারেশনের ক্লাস কিন্তু চলছে। তো তোমরা যারা যে কোনো গভর্নমেন্টের কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিতে চাও বা নিচ্ছ, তারা অবশ্যই আমার এই চ্যানেলের মাধ্যমে কিন্তু নিতে পারবে। এখানে তোমাদের হিস্ট্রি এবং পলিটিক্যাল ক্লাস কিন্তু এখন তোমাদের চলছে। নেক্সটে আরও তোমাদের অন্য ক্লাস শুরু করব আমি, কিন্তু এখন আপাতত তোমাদের হিস্ট্রি এবং পলিটি ক্লাস কিন্তু চলছে। তো তোমাদের আজকে পলিটির কিন্তু দ্বিতীয় ক্লাস। তার আগে তোমাদেরকে আমি বলতে চাই, দেখো তোমাদের পলিটি ক্লাস কিন্তু এভরি থার্সডেতে হওয়ার কথা ছিল, ঠিক আছে? প্রত্যেক বৃহস্পতিবারে তোমাদের পলিটি ক্লাস কিন্তু এই চ্যানেলের মাধ্যমে করানোর কথা হয়েছিল, কিন্তু আমি কিছু একটা অসুস্থ থাকার জন্য তোমাদেরকে আমি ক্লাসটি কাল দিতে পারিনি। তাই আজকে তোমাদের ফ্রাইডেতে তোমাদের পলিটি ক্লাসটি দিচ্ছি এবং তোমাদের এটাও বলতে চাই যে এখন থেকে তোমাদের পলিটি ক্লাসটি এভরি ফ্রাইডে কিন্তু তোমাদেরকে দেওয়া হবে, ঠিক আছে? তো এখন থেকে তোমাদের হিস্ট্রি চলবে মঙ্গলবারে এবং তোমাদের পলিটি চলবে, এটা চলবে শুক্রবারে। তো আজকে পলিটি ক্লাসের দ্বিতীয় ক্লাস, চলো আজকে দ্বিতীয় ক্লাসটি শুরু করি। তার আগে তোমাদেরকে বলতে চাই, যারা ভিডিওতে নতুন রয়েছে এবং তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। এখানে তোমরা একদম এক্সাম ওরিয়েন্টেডের কোয়েশ্চেন কিন্তু পেয়ে যাবে, যেগুলি এক্সামে একদম এসে থাকে। তো তোমাদেরকে খুব ভালো ক্লাস দেওয়ার চেষ্টা করছি, তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবে, সাথে সাথে বেল আইকন অন করে রাখবে এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তাহলে দেখো আজকে পলিটির দ্বিতীয় ক্লাস, ঠিক আছে? দ্বিতীয় ক্লাসের মধ্যে কি রয়েছে দেখতে পাচ্ছ, এখানে বলা হয়েছে যে কমিটি, ঠিক আছে? কি কমিটির কথা বলা হচ্ছে এখানে তোমাদের? কাল যে ক্লাসটা তোমাদেরকে আমি শেষ করেছিলাম প্রথম ক্লাসে, তারপরের কথা কিন্তু আমি বলছি, ঠিক আছে? তো তোমরা আগের ক্লাসের সাথে এটা কন্টিনিউ করে নেবে। দেখো কমিটির মধ্যে বলা হয়েছে, তোমরা এটাও কিন্তু কোশ্চেনে এসে থাকে, যে এক্সামে এসে থাকে, যে কোন কমিটিটি কার আন্ডারে ছিল। প্রথম দেখতে পাচ্ছ যে এখানে বলা হয়েছে আন্ডার জওয়াহরলাল নেহরু। তো জওয়াহরলাল নেহরুর অধীনে কোন কমিটিগুলো ছিল? তার মধ্যে 1 নম্বর দেখতে পাচ্ছ যে ইউনিয়ন পাওয়ার কমিটি। এখানে বলা হয়েছে ইউনিয়ন পাওয়ার কমিটিটি কিন্তু জওয়াহরলাল নেহরুর অধীনে ছিল। এবং 2 নম্বর দেখো ইউনিয়ন কনস্টিটিউশনাল কমিটি, যেটা হচ্ছে ইউনিয়ন সাংবিধানিক কমিটি। তো ইউনিয়ন সাংবিধানিক কমিটিটা কিন্তু যেটা হচ্ছে জওয়াহরলাল নেহরুর কিন্তু অধীনে ছিল। তারপর 3 নম্বর রয়েছে কমিটি ফর স্টেট, রাজ্য কমিটিও কিন্তু ছিল জওয়াহরলাল নেহরুর অধীনে, ঠিক আছে? বুঝতে পেরেছো? তারপর দেখতে পাচ্ছ যে আন্ডার রাজেন্দ্র প্রসাদ। তো রাজেন্দ্র প্রসাদের অধীনে কি কমিটি ছিল? একটি ছিল অ্যাডহক কমিটি, ঠিক আছে? অ্যাডহক কমিটি দেখতে পাচ্ছ, অ্যাডহক ফ্ল্যাগ কমিটি, তার মধ্যে বলা হয়েছে অ্যাডহক পতাকা কমিটি যেটাকে বলা হয়। এবং 5 নম্বর রয়েছে রুলস অফ প্রসিডিউর কমিটি, যার বাংলা হচ্ছে কার্যপ্রণালী কমিটির নিয়মাবলী। তো এটা ছিল তোমাদের রাজেন্দ্র প্রসাদের কিন্তু অধীনে। তো এগুলা কিন্তু পরীক্ষাতে এসে থাকে, তোমরা অবশ্যই ভালো করে দেখে নেবে। তারপর দেখতে পাচ্ছ বলা হয়েছে আন্ডার যে সর্দার বল্লভভাই প্যাটেলের অধীনে কোনগুলি ছিল। এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু উপরে দিয়ে দিয়েছি কার অধীনে কী ছিল। তো এখানে দেখতে পাচ্ছ সর্দার বল্লভভাই প্যাটেলের অধীনে ছিল, একটি ছিল ফান্ডামেন্টাল রাইট অ্যান্ড মাইনরিটি কমিটি, ঠিক আছে? এটা হচ্ছে মৌলিক অধিকার ও সংখ্যালঘু কমিটি। মৌলিক অধিকার ও সংখ্যালঘু কমিটি কার অধীনে ছিল? এটা ছিল সর্দার বল্লভভাই প্যাটেলের অধীনে। তারপর 7 নম্বর দেখো বলা হয়েছে যে প্রভিন্সিয়াল, দেখতে পাচ্ছ কনস্টিটিউশনাল কমিটি, অস্থায়ী সংবিধান কমিটি। অস্থায়ী সংবিধান কমিটিটিও কার অধীনে ছিল? সর্দার বল্লভভাই প্যাটেলের অধীনে ছিল। তারপর রয়েছে কমিটি ফ্রম স্টেট অ্যান্ড প্রিন্সলি স্টেট, ঠিক আছে? 8 নম্বর দেখতে পাচ্ছ কমিটি ফর স্টেট অ্যান্ড প্রিন্সলি স্টেট, যেটা হচ্ছে রাজ্য এবং দেশীয় রাজ্যগুলির কমিটি আন্ডার সর্দার বল্লভভাই প্যাটেল, ঠিক আছে? এটা আমি আগে লিখেছি, এখানে আবার ডাবল টাইপ হয়ে গেছে, দেখতে পাচ্ছ কার অধীনে ছিল? আন্ডার সর্দার বল্লভভাইয়ের কমিটি। তারপর দেখতে পাচ্ছ আন্ডার জে.বি. কৃপলানি কমিটি, এখানে দেখতে পাচ্ছ জে.বি. কৃপলানির অধীনে কোনগুলো ছিল দেখতে পাচ্ছ। এখানে রয়েছে সাব কমিটি অন ফান্ডামেন্টাল রাইট এবং সাব কমিটি অফ ফান্ডামেন্টাল রাইট, এখানে দুইটি কিন্তু আলাদা এখানে বলা হয়েছে। শুধু ফান্ডামেন্টাল রাইট বলে আগে তোমাদেরকে আমি বলে দিয়েছি, এবং এখন বলা হয়েছে যে সাব কমিটি অন ফান্ডামেন্টাল রাইট। এটা কিন্তু কোশ্চেনে এসে থাকে, পরীক্ষাতে কিন্তু এসে থাকে, ঠিক আছে? ফান্ডামেন্টাল রাইট এবং সাব কমিটি অন ফান্ডামেন্টাল রাইট, এটা জে.বি. কৃপলানির অধীনে কিন্তু রয়েছে। এখানেও 2বার মিস্টেক টাইপ হয়ে গেছে, ঠিক আছে? তো তোমরা অবশ্যই ভালো করে দেখবে, এইগুলো ফান্ডামেন্টাল রাইট এবং সাব কমিটি অন ফান্ডামেন্টাল রাইট দুটোই কিন্তু ইম্পর্ট্যান্ট রয়েছে। তো এইগুলি তোমার কমিটি গেল।
কমিটি যাওয়ার পর তারপর বলা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ যে ড্রাফটিং কমিটি কবে সেটা কিন্তু শুরু হয়, এটা কিন্তু শুরু হয় 29 আগস্ট 1947 সালে। ড্রাফটিং কমিটি কবে শুরু হয়েছিল তোমাদেরকে যদি বলে বা কবে এস্টাবলিশ হয়েছিল, সেটা হচ্ছে 29 আগস্ট 1947। কার আন্ডারে? ঠিক আছে, আন্ডারে বলতে কার অধীনে? তোমরা জানো অবশ্যই, এতটুকু বাংলা তো তোমরা জানোই। কার অধীনে এটা হয়েছিল? এটা হয়েছিল ডক্টর বি.আর. আম্বেদকরের অধীনে হয়েছিল। ঠিক আছে, বলতে গেলে বি.আর. আম্বেদকর এটার নেতৃত্ব দিয়েছিল এবং তিনিই ছিল এই ড্রাফটিং কমিটির মেইন। ঠিক আছে, এখানে টোটাল 7 জন মেম্বার ছিল, দেখতে পাচ্ছ মোট 7 জন সদস্য ছিল কিন্তু ড্রাফটিং কমিটিতে। তো কে 7 জন কমিটি ছিল? তার মধ্যে প্রথমেই দেখতে পাচ্ছ এক নাম্বার তো তোমরা জানোই যার অধীনে ছিল, সে হচ্ছিল 1 নম্বর ডক্টর বি.আর. আম্বেদকর 1 নম্বরে। কিন্তু এখানে দেখুন ব্র্যাকেটে লিখেছি ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো এখানে এক্সট্রা কোয়েশ্চেন আমি একটি দিয়েছি, যদি বলা হয় যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের জনক বা ফাদার কাকে বলা হয়, এটা কিন্তু ডক্টর বি.আর. আম্বেদকর। এই কোয়েশ্চেনটা কিন্তু স্টার মার্ক দিয়ে রাখো। নেক্সট হচ্ছে ডক্টর এন গোপাল স্বামী আইঙ্গর। ঠিক আছে, এন গোপাল স্বামী আইঙ্গর। দেখো নামগুলো আমি ইংলিশে লিখেছি, অবশ্যই তোমরা বাংলাতে কনভার্ট করে নিতে পারবে। যদি না নিতে পারো তাহলে অবশ্যই কমেন্টে কিন্তু জানি, সেখানে আমি নামগুলো আবার দিয়ে দেবো। তো অবশ্যই এখানে গোপাল স্বামী আইঙ্গর। 3 নম্বর দেখো বলা হয়েছে আল্লাদি কৃষ্ণ স্বামী আইঙ্গর। ঠিক আছে, 4 নম্বরে মোহাম্মদ সাদুল্লাহ ছিল 4 নম্বরে। 5 নম্বরে ছিল কে.এম. মুন্সি। এবং এটাও বড় একটা দেখতে পাচ্ছি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কেননা এখানে অনলি কংগ্রেস, শুধু কংগ্রেস থেকে ছিল কে.এম. মুন্সি। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপর দেখো বি.এন. মিলিটারির পরিবর্তে, ঠিক আছে, মিলিটারির পরিবর্তে ছিল, এখানে গিয়েছিল এন মাধব রাও। ঠিক আছে, এন মাধব রায় ছিল। ঠিক আছে, এটা কিন্তু বি.এন. মিলিটারি এটা প্রথমে ছিল। ঠিক আছে, এটা তিনি প্রথমে যোগদান করেছিল। তিনি কোনো কারণে যখন ছিলেন না, তার পরিবর্তে কে ছিল? তার পরিবর্তে ছিল এন মাধব রাও। তো তোমাদের এখানে 2টা নামই কিন্তু প্রয়োজন, কেননা যদি বলে বি.এন. মিলিটারির পরিবর্তে কে এসেছিল, তাহলে তোমরা আনসার দেবে এন মাধব রাও। যদি বলা হয় যে এন মাধব রাও কার পরিবর্তে এসেছিল, তাহলে তুমি দেবে বি.এন. মিলিটারি। তো অবশ্যই 2টা কোশ্চেনই কিন্তু তোমাদের এখানে মনে রাখতে হবে। তারপর 8 নম্বর দেখো ডিপি খেতানের পরিবর্তে কে ছিল? টিটি কৃষ্ণমাচারী। ঠিক আছে, টিটি কৃষ্ণমাচারী ছিল কার পরিবর্তে? ডিপি খেতানের পরিবর্তে। প্রথমে কিন্তু ডিপি খেতান এখানে জয়েন করেছিলেন, তারপর কিছু কারণে তার পরিবর্তে টিটি কৃষ্ণমাচারী কিন্তু চলে এসেছিল। তো অবশ্যই এই কনফিউশনটা তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো বলা হয়েছে যে প্রথম ড্রাফট, যদি বলো ড্রাফটিং কমিটির প্রথম ড্রাফট কবে হয়েছিল, সেটা হয়েছিল 21 ফেব্রুয়ারি 1948। এবং দ্বিতীয় ড্রাফট কবে হয়েছিল, সেটা হয়েছিল 26 অক্টোবর 1948। তো ক্লাসগুলি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। এরকম তোমাদের একদম ডিটেলসে বা এরকমভাবে তোমাদের ক্লাসগুলো কেউ বলবে না। এরকম কোয়েশ্চেন তোমরা অবশ্যই যে এক্সামে গিয়ে দেখতে পারবে, এরকম কোয়েশ্চেন কেউ তোমাদেরকে পড়াবে না, এটাও আমি বলে দিচ্ছি। তো এখানে দেখো প্রথম ড্রাফট 21 ফেব্রুয়ারি 1948, দ্বিতীয় ড্রাফট 26 অক্টোবর 1948। তারপর নেক্সট হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে কনস্টিটিউশন অ্যাসেম্বলির অ্যাপ্রুভাল। যদি বলে কনস্টিটিউশন অ্যাসেম্বলির অ্যাপ্রুভাল, সংবিধান পরিষদের যে অনুমোদনটা কবে দিয়েছিল, এটা দিয়েছিল কিন্তু 26 নভেম্বর 1949। এবং আমরা কবে অ্যাকসেপ্ট করেছিলাম? এটা করেছিলাম আমরা 26 জানুয়ারি 1950। তো এই 2টা কোশ্চেনের মধ্যে কিন্তু কনফিউজ থেকেই যায় যে 26 নভেম্বর 1949 নাকি 26 জানুয়ারি 1950। যদি বলা হয় তোমাদের যে একটা হচ্ছে গৃহীত অ্যাকসেপ্ট আর একটা হচ্ছে অ্যাপ্রুভাল, দেখো অ্যাপ্রুভালের কথা বলে 26 নভেম্বর হবে, এবং যদি অ্যাকসেপ্টের কথা হয় তাহলে 26 জানুয়ারি হবে। আর সনটা 1949 এবং 1950 হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছ বলা হয়েছে অরিজিনাল কনস্টিটিউশন। আমি কিন্তু একদম তোমাদের সিরিয়াল বাই পড়াচ্ছি, কোনটার পর কোনটা আসছে। ঠিক আছে, তোমরা অবশ্যই কিন্তু একটি বুঝতে পারবে আশা করি। দেখো বলা হয়েছে অরিজিনাল কনস্টিটিউশন, যাতে মূল সংবিধানটার মধ্যে কতগুলা আর্টিকেল ছিল। আর্টিকেল অবশ্যই তোমরা জানো যে প্রবন্ধ। আর্টিকেল কতগুলো আর্টিকেল ছিল? 395টি আর্টিকেল কিন্তু ছিল মূল সংবিধানে। এখন যদি বলি এখন পরীক্ষাতে আসবে না, এটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। কয়টা আর্টিকেল মূল সংবিধানে ছিল? 395টি। এটাই তোমাদের পরীক্ষাতে আসবে, কিন্তু এটা কোনোদিন পরীক্ষাতে আসবে না যে এখন কতগুলো আর্টিকেল আছে, কেননা আর্টিকেলের সংখ্যা পরিবর্তন হতে থাকে। এখন পর্যন্ত 470 প্লাস আমি দেখো এখানে লিখেছি, এখানে কিন্তু কোনো কাউন্ট নেই, 470 প্লাস কিন্তু এখন আর্টিকেল রয়েছে। তারপর শিডিউল সময়সূচি যেখানে তার মধ্যে 8টি, ঠিক আছে, শিডিউল যদি তোমাদেরকে বলে কয়টি? 8টি শিডিউল ছিল, কিন্তু এখন কয়টি হয়ে গেছে? 12টি। ঠিক আছে, আগে কিন্তু ছিল 8টি, এখন হয়ে গেছে 12টি।
নেক্সট হচ্ছে দেখতে পাচ্ছ পার্ট। পার্ট যদি বলা হয় তাহলে 22টি পার্ট ছিল আগে, এখন হয়ে গেছে 25টি পার্ট। এখানে কিন্তু 24 কোশ্চেন কিন্তু এখানে কি তোমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে? 22টি পার্ট ছিল আগে, এখন হয়ে গেছে 25টি পার্ট। তারপর দেখো ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন, তোমাদেরকে যদি বলা হয় ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন যে আমাদের কনস্টিটিউশন যে রেডি হয়েছে, ঠিক আছে, বলতে পারো কনস্টিটিউশনের, তার মধ্যে সর্বোচ্চ অবদান বলতে ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন কার ছিল? এখানে ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ঠিক আছে, 1935, এখানে 1935 হবে, ঠিক আছে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 লিখো, অ্যাক্টের পরে 1935 তোমরা লিখে নাও, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935। তো এগুলো আমি যেভাবে তোমাদের প্রথম থেকে আমি ক্লাসগুলো করেছি, আজকে তো দ্বিতীয় ক্লাস, এইভাবে তোমরা খাতায় নোট বানিয়ে নাও। তারপর তোমাদের যেখান থেকে কোশ্চেন আসুক না কেন তোমরা খুব ইজিলি কিন্তু তোমরা কোথায় আনসার দিতে পারবে এক্সামে, ঠিক আছে? তো এগুলো তোমরা ভালো করে আমি যেভাবে বলছি এভাবে তোমরা নোটটা বানিয়ে নিতে পারো খাতাতে। তারপর তোমাদেরকে আমি বলবো যে আজকের যে ক্লাসটিতে এতটুকুই। তো আবারও তোমাদেরকে বলতে চাই, এখন থেকে পলিটি ক্লাস যেটা ইন্ডিয়ান কনস্টিটিউশন, এটা কিন্তু এভরি ফ্রাইডে হবে, ঠিক আছে? আগে থার্সডেতে ছিল, এখন ফ্রাইডেতে হয়ে যাবে, ঠিক আছে? তো আশা করি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগবে। সবাইকে থ্যাংক ইউ, এবং তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে ইউটিউব চ্যানেলে স্টাডি ফর জব, এবং ফলো করে দেবে ফেসবুক পেজে স্টাডি ফর জবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকো।